নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমি অনেক দিন পর কয়েক মাস পর আমি আবার অডিও ক্লাস নিয়ে উপস্থিত হলাম। এটি মূলত ওয়েস্ট বেঙ্গল SLST নবম দশম শ্রেণীর ইন্টারভিউয়ের জন্য। আমি আসলে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং তার সাথে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এগুলির প্রত্যেকটারই Tier 1 কোয়ালিফাই করে মেন্স এক্সাম বা Tier 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আলটিমেটলি গত 29 তারিখে আমার সমস্ত এক্সামিনেশন কমপ্লিট হলো। আমি আবার সময় পেলাম, তো আবার SLST ইন্টারভিউয়ের জন্য আমি প্রিপারেশন শুরু করছি। একাদশ দ্বাদশ শ্রেণীতে ইন্টারভিউতে আমি খুব ভালো পারফরমেন্স হয়েছিল আমার, যেটা ইন্টারভিউয়াররাই বলেছিলেন, প্রশংসা করেছিলেন। কিন্তু আলটিমেটলি আমি ফাইনাল যে মেরিট লিস্ট বা প্যানেল তাতে কিন্তু জায়গা করতে পারিনি, কারণ আমি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট। ঠিক আছে, সেটা নিয়ে আর বেশি ভেবে লাভ নেই। আমরা পরবর্তী পদক্ষেপ যেটা নিলে ভালো হয় সেদিকে আমাদের এগোতে হবে। আপনারা কারা কারা কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের এক্সাম দিয়েছেন Tier 2 এবং আপনাদের মার্কস কত হচ্ছে সেটা জানাতে পারেন, তাহলে কিন্তু KVS NBS এর জন্য আমি আরও একটি ইংলিশে একটি চ্যানেল রয়েছে, যেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে সুবিধা হতে পারে বলে আমার মনে হয়। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন না, আজকের আলোচনা আমরা শুরু করব। নবম শ্রেণীর যে প্রথম অধ্যায়টি রয়েছে গ্রহরূপে পৃথিবী, এখান থেকে ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব। ও আরও একটি বিষয়, যে কলেজ সার্ভিস কমিশনের কিন্তু ফর্ম ফিল আপ চলছে, সম্ভবত লাস্ট ডেট 15 এপ্রিল। আমার এখনও ফর্ম ফিল আপ করা হয়নি, আমি করব। আর কলেজ সার্ভিস কমিশনের জন্য আমরা কিন্তু ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে পারি। আপনারা কারা কারা ফর্ম ফিল আপ করেছেন অবশ্যই জানাবেন, তাহলে একসাথে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে আমাদের সকলেরই সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, আচ্ছা, পৃথিবী পুরোপুরি গোল নয় কেন, আর এর কারণ কি? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে পৃথিবীর আবর্তন গতির ফলে একটা কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স এর কারণে কিন্তু নিরক্ষীয় অঞ্চল অনেকটাই স্ফীত এবং মেরু অঞ্চল চাপা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে একটি লাটিম বা কুমোরের চাকা ঘোরানোর সময় কাদার তাল মাঝখানটায় ফুলে ওঠে। পৃথিবী কিন্তু আদিম সৃষ্টির অবস্থায় তরল থাকায় একইভাবে এই মাঝখানটা অনেকটা স্ফীত হয়ে গেছে নিরক্ষীয় অঞ্চলের কাছে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে জিওয়েড এই শব্দটির অর্থ কী, আর এটি কেন ব্যবহার করা হয়, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি। জিওয়েড মানে হলো পৃথিবীর সদৃশ আকৃতি বা আর্থ শেপড। পৃথিবীর যে বন্ধুরতার জন্য একে অন্য কোনো জ্যামিতিক আকারের সাথে কিন্তু মেলানো যায় না। অনেক সময় আমরা বলি কমলা লেবুর মতো, ন্যাশপাতির সাথেও কিছুটা তুলনা করি, কিন্তু এগুলোর সাথে মিল থাকলেও মাউন্ট এভারেস্টের যে উচ্চতা বা মারিয়ানা খাতের যে গভীরতা, তার কিন্তু এইগুলো সম্বলিত পৃথিবীর একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, যা কিন্তু এই জিওয়েড শব্দ ছাড়া অন্য কিছু দিয়েই কিন্তু বাস্তবে বোঝানো অসম্ভব। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, GPS বলতে আপনি কি বোঝেন, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি। এটি একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ব্যবস্থা, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান অর্থাৎ অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও উচ্চতা নির্ভুলভাবে জানা যায়। যেমন আমাদের ফোনে আমরা সকলেই গুগল ম্যাপ ব্যবহার করি। এই যে ব্যবহার করে যে লোকেশন আমরা দেখা যায় বা পথ চেনা যায়, তা GPS প্রযুক্তির ফলেই সম্ভব। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কেন প্রয়োজন, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে পৃথিবীর গোলীয় যে তল, তাতে কোনো নির্দিষ্ট স্থানের একেবারে নিখুঁত অবস্থান অর্থাৎ অ্যাবসলিউট লোকেশন এবং সময় নির্ণয়ের জন্য এই কাল্পনিক রেখাগুলি প্রয়োজন। যেমন একটি গ্রাফ পেপারে যেমন বিন্দু খুঁজে পেতে, কোনো একটা পার্টিকুলার বিন্দু খুঁজে পেতে আমরা X অক্ষ এবং Y অক্ষ লাগে, ঠিক মানচিত্রে কোনো শহর বা জাহাজের সমুদ্রে কোনো জাহাজের অবস্থান জানতেও এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ঠিক ওই গ্রাফ পেপারের মতোই
কাজ করে। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে দিগন্ত রেখা বা হরাইজন বলতে আপনি কি বোঝেন, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে কোনো ফাঁকা জায়গায় দাঁড়ালে মনে হয় আকাশ এবং ভূমি কিন্তু একটা বৃত্তাকার রেখায় মিশে গেছে, এই রেখাকেই বলা হয় দিগন্ত রেখা। যেমন সমুদ্রের তীরে দাঁড়ালে দূরে যেখানে জল আর আকাশ মিশছে বলে মনে হয় সেটি আসলে দিগন্ত রেখা। উচ্চতা বাড়লে এই যে বৃত্ত তার পরিধিও কিন্তু বাড়তে থাকে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয়, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে পৃথিবীর মোট আয়তনের প্রায় ৭১% জল। মহাকাশ থেকে জলভাগের ওপর সূর্যরশ্মির যে বিচ্ছুরণ সেই কারণে পৃথিবীকে নীল দেখায়। যেমন জলের প্রাচুর্যের জন্যই পৃথিবী মহাকাশ থেকে একটি সুন্দর নীল মার্বেলের মতো দেখায়, যা অন্য কোনো গ্রহে কিন্তু দেখা যায় না। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে সৌরজগতের কুলীন গ্রহ মেজর প্ল্যানেট কাকে বলা হয়, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে গ্রহগুলি আকারে বড় এবং নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এবং কক্ষপথের চারপাশ থেকে মহাজাগতিক যা কিছু আবর্জনা এগুলোকে পরিষ্কার করে দিয়েছে তারাই কিন্তু কুলীন গ্রহ। যেমন পৃথিবী, মঙ্গল বা বৃহস্পতি হলো কুলীন গ্রহ, এরা নিজেদের এলাকা সুশৃঙ্খলভাবে ধরে রাখে। এবার পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে প্লুটোকে এখন কেন বামন গ্রহ বলা হয়, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে প্লুটো তার কক্ষপথের চারপাশে যে মহাজাগতিক বস্তুগুলিকে সরিয়ে পরিষ্কার করতে পারেনি এবং এটি আকারেও কিন্তু খুব ছোট। মানে আমরা এটাকে উদাহরণের সাহায্যে বলতে পারি যে এটি ক্লাসের সেই ছাত্রের মতো যে নিজের সীমানা পরিষ্কার রাখতে পারে না, তাই তাকে যে প্রধান সারির ছাত্র বা কুলীন গ্রহ কিন্তু এক্ষেত্রে বলা যাচ্ছে না। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর আকৃতি সম্পর্কে কি জানা যায়, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া সর্বদা গোলাকার পড়ে। যেমন একটি ফুটবলের ছায়া যেমন সবসময় গোল হয়, কিন্তু একটি চাকতি বা ডিশের ছায়া কোণ ভেদে কিন্তু চ্যাপ্টা হতে পারে। চাঁদের ওপর এই গোল ছায়া এটি প্রমাণ করে যে পৃথিবী আসলেই গোল। যে ইনার প্ল্যানেট বা অন্তস্থ গ্রহ এগুলির মধ্যে সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত কোনটি, এর উত্তর কিন্তু হবে পৃথিবী। পৃথিবী কিন্তু ইনার প্ল্যানেটগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি এর ডেন্সিটি। বন্ধুরা, নবম দশম শ্রেণীতে কিছুটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন করা হতে পারে, অ্যানালিটিক্যালের তুলনায় ফ্যাকচুয়াল কোয়েশ্চেনও আরও বেশি হতে পারে, তাহলে আমরা কিন্তু ফ্যাকচুয়াল এবং অ্যানালিটিক্যাল বা কনসেপচুয়াল কোয়েশ্চেন একই সাথে প্রিপেয়ার করব। একটি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন যদি এভাবে করা হয়ে থাকে যে উষ্ণতম গ্রহ কোনটি, সেক্ষেত্রে শুক্র গ্রহ হবে সবচেয়ে উষ্ণতম। শীতলতম গ্রহের কথা যদি বলি তাহলে কিন্তু ইউরেনাস সবচেয়ে কোল্ডেস্ট প্ল্যানেট। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে বেডফোর্ড লেভেল এই পরীক্ষাটি কি ছিল, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে 1870 সালে আলফ্রেড রাসেল ওয়ালেস 3টি সমান উচ্চতার খুঁটি 1 মাইল অন্তর একটি খালে পুঁতে দেখেছিলেন যে মাঝের খুঁটিটি সামান্য উঁচুতে আছে। যেমন পৃথিবীর সমতল যদি হতো তাহলে কিন্তু সমস্ত খুঁটি একই সরল রেখায় থাকতো, কিন্তু পৃথিবী বক্রাকার বলেই মাঝের এই খুঁটিটি উঁচু দেখায়। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাস এর মধ্যে পার্থক্য কত, আমরা এইভাবে বলতে পারি যে নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য 12,757 কিলোমিটার এবং মেরু ব্যাসের দৈর্ঘ্য 12,714 কিলোমিটার, অর্থাৎ এদের মধ্যে পার্থক্য প্রায় 43 কিলোমিটার। এই 43 কিলোমিটার পার্থক্যে প্রমাণ করে যে পৃথিবী নিখুঁত গোল নয়, বরং উত্তর দক্ষিণে সামান্য চাপা। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে মানুষ বা জীবকুলের অস্তিত্বের জন্য পৃথিবীর নির্দিষ্ট দূরত্বের গুরুত্ব কী, আমরা এইভাবে
বলতে পারি, উত্তরটি দিতে পারি যে পৃথিবী সূর্য থেকে একটি আদর্শ দূরত্বে রয়েছে। আমরা জানি পৃথিবী এবং সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। একেই বলা হয় গোল্ডিলক্স জোন। যেমন পৃথিবী সূর্যের বেশি কাছে গেলে শুক্রের মতো পুড়ে যেত, আবার বেশি দূরে গেলে মঙ্গলের মতো জমে যেত। এই দূরত্বের জন্যই কিন্তু, এই গোল্ডিলক্স জোনের জন্যই জল এখানে তরল অবস্থাতে থাকে এবং প্রাণের অস্তিত্ব কিন্তু পৃথিবীতেই রয়েছে। পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে জিপিএস এর 3টি ব্যবহার উল্লেখ করুন। আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে মানচিত্র ও অবস্থান নির্ণয়, 2 নম্বর প্রতিরক্ষা ও সামরিক কাজ, 3 নম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধার কাজ। যেমন বিপদে পড়লে মোবাইলে যখন লাইভ লোকেশন শেয়ার করা, এটি কিন্তু জিপিএস এর একটি বাস্তব ব্যবহার। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে মহাকাশচারীরা পৃথিবীকে মহাকাশ থেকে কেমন দেখেন, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে মহাকাশচারীরা পৃথিবীকে একটি উজ্জ্বল নীল রঙের বিশাল গোলক হিসাবে দেখেন। যেমন অন্ধকার ঘরে একটি নীল উজ্জ্বল বল যেমন দেখাবে, মহাকাশ থেকে পৃথিবীকে ঠিক তেমনই মোহনীয় দেখায়। পরবর্তী প্রশ্ন এভাবে করা যদি হয় যে দিগন্ত রেখা উচ্চতা বাড়ার সাথে সাথে বড় হয় কেন, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে পৃথিবী বক্রাকার বা গোল হওয়ার কারণে আমাদের দৃষ্টিসীমা উচ্চতা বাড়ার সাথে সাথে আরও দূরে পৌঁছায়। যেমন নিচু বাড়ি থেকে যতটুকু এলাকা দেখা যায় ছাদ থেকে বা পাহাড় থেকে, তার চেয়ে অনেক বেশি বড় বৃত্তাকার এলাকা কিন্তু দেখা যায়। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে পৃথিবীর উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধের মধ্যে পার্থক্য কী, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে উত্তর গোলার্ধে স্থলভাগের প্রাধান্য বেশি এবং দক্ষিণ গোলার্ধে জলভাগের প্রাধান্য বেশি। মানচিত্র দেখলে বোঝা যায় যে উপরের দিকে দেশ এবং মহাদেশ বেশি আর নিচের দিকে সমুদ্রের বিস্তার অনেক বেশি। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে বস্তুর ওজন কেন বাড়ে, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে মেরু অঞ্চল কেন্দ্রের কাছাকাছি হওয়ায় সেখানে অভিকর্ষজ টান অনেক বেশি। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি যে কোনো স্প্রিং তোলা যন্ত্রে 1 কেজি ওজন নিরক্ষরেখায় যা হবে মেরু অঞ্চলে গেলে তা সামান্য বেড়ে যাবে, কারণ মেরু অঞ্চল পৃথিবীর কেন্দ্রের কাছে বেশি, সেখানে গ্র্যাভিটি বেশি। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয় যে গ্রহাণু বেল্ট বা অ্যাস্টেরয়েড বেল্ট এটি কোথায় দেখা যায়, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে মঙ্গল ও বৃহস্পতি গ্রহের যে কক্ষপথের মধ্যবর্তী স্থানে অসংখ্য ছোট ছোট পাথুরে মহাজাগতিক বস্তু দেখা যায়। যেমন এটি যেন মহাকাশে ভাসমান পাথরের একটা বিশাল নদী, যা নির্দিষ্ট পথে সূর্যকে ঘিরে ঘুরছে। পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে জ্যোতির্বিজ্ঞানীদের মতে সৌরজগতের গ্রহ কয়টি ও কি কি, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে 2006 সালের পর থেকে সৌরজগতের গ্রহ 8টি: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আগে প্লুটোকে নিয়ে 9 নম্বর ধরা হতো, কিন্তু এখন প্লুটোকে কিন্তু বামন গ্রহ বা ড্রাফট প্ল্যানেট হিসাবে আলাদা রাখা হয়। পরবর্তী প্রশ্ন এবং আজকের আমাদের সর্বশেষ প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি মাপার জন্য কোন পদ্ধতি ব্যবহার করেছিলেন, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে তিনি জ্যামিতিক পদ্ধতি বা জিওমেট্রিক মেথড ব্যবহার করেছিলেন। সিয়েন ও আলেকজান্দ্রিয়া এই 2 জায়গায় সূর্যের ছায়ার যে কৌণিক পার্থক্য তিনি সেটা মেপেছিলেন। কোনো রকম অত্যাধুনিক যন্ত্র ছাড়াই শুধুমাত্র কাঠি ও ছায়া মেপে তিনি পৃথিবীর পরিধি সম্পর্কে যে ধারণা দিয়েছিলেন তা কিন্তু আধুনিক গণনার খুব কাছাকাছি, অর্থাৎ অনেকটাই অ্যাকুরেসি তিনি মেনটেন করতে পেরেছিলেন। বন্ধুরা, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী অডিও ক্লাসের জন্য অবশ্যই পাশে থাকুন। ধন্যবাদ।